সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজবাড়ী সরকারি কলেজের অর্থনীতি বিভাগ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের এই সামষ্টিক অর্থনীতি ক্লাসে। আজকে আমরা সামষ্টিক অর্থনীতির চতুর্থ অধ্যায়ের যে বিষয়টি শিখব সেটি হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। তো আমরা আমাদের ক্লাসটা স্লাইডে যাচ্ছি। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে এবং তোমাদের সঙ্গে আবার পরিচয় দিচ্ছি নতুন করে। সেটা হচ্ছে আমার নাম, পরিচয়, যদিও তোমরা সবাই জানো। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। আসলে নেট প্রেজেন্ট ভ্যালু এই শব্দটা, আমি সংজ্ঞাটা এখানে স্লাইডে দেওয়া আছে। আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টা কি, যখন কোনো প্রকল্প গ্রহণ করা হয় বা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়, সেই বিনিয়োগটা কি লাভজনক হবে নাকি লোকসান হবে, নাকি বিনিয়োগটা প্রকল্পটা গ্রহণ করা ঠিক হবে কি হবে না, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এনপিভি এই টার্মটা ইউজ করা হয়। এনপিভি যদি আমরা সংজ্ঞাটা বলি তাহলে বলতে পারি কোন বিনিয়োগ প্রকল্পের প্রত্যাশিত আয়সমূহ হার হতে সুদের হার দ্বারা ভাগটা করে প্রাপ্ত মোট বর্তমান মূল্য হতে মূলধন দ্রব্যের যোগান দাম বাদ দিয়ে যা পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বা এনপিভি বলে। খেয়াল রাখতে হবে, অর্থের একটা সময় মূল্য বা টাইম ভ্যালু আছে। আজকে আমি 100 টাকা দিয়ে যা ক্রয় করতে পারি, 1 বছর পরে সেই 100 টাকা দিয়ে তা ক্রয় করতে পারবো না। অথবা আজকের 100 টাকা আমি হাতে না রেখে যদি কোনো ব্যাংকে রাখি, তাহলে হয়তো আমি 10% সুদের হার থাকলে 100 টাকা থেকে 110 টাকা হবে। তাহলে সময়ের প্রেক্ষিতে অর্থের মূল্যের পরিবর্তন হয়। তাই আজকের 100 টাকা আর আগামী বছর 100 টাকা সমান নয়। এভাবে আজকের যে 100 টাকা আছে, সুদের হারের সাথে আগামী বছর যেটা হয় 110 টাকা। এই 110 টাকা থেকে আমার মূলধন ব্যয় বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে 10 টাকা। 10 টাকা হবে আমার নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা তাই সূত্রটা এখানে লিখেছি যে তোমরা খেয়াল করো, এনপিভি ইকুয়াল টু টিপিভি মাইনাস সি। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস কস্ট। কস্ট মানে হচ্ছে আমরা যে সম্পদটা ক্রয় করলাম সেই সম্পদের যোগান দাম বা ক্রয় মূল্য। মনে করো একটি দোকানে একটা ফটোকপি মেশিন ক্রয় করা হলো। ফটোকপি মেশিনের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এই সি এর মান হবে ওই 1 লক্ষ, অর্থাৎ ওই মেশিনটার যোগান দাম। 1 বছর ধরে এই মেশিনটা পরিচালনা করার পর সেখান থেকে আয় অর্জিত হলো 1,30,000 টাকা। তাহলে ওই 1,30,000 টাকা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। সেখান থেকে আমরা ব্যয় বাদ দিলে পাচ্ছি 30,000 টাকা। এখানে একটু উল্লেখযোগ্য আছে, এই প্রেজেন্ট ভ্যালু আবার সুদের হার দ্বারা ভাগটা করতে হয়। তাই 30,000 টাকা প্রেজেন্ট ভ্যালু হবে না, এটাকে ভাগটাকরণ করে আমরা প্রেজেন্ট ভ্যালুটা পাবো। তো সেক্ষেত্রে আমাদের সূত্রের সাহায্যে আমরা এটা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন বিনিয়োগ প্রকল্পের বিভিন্ন সময়ের সম্ভাব্য খরচকে বাজার সুদের হারে ভাগটা করলে টোটাল প্রেজেন্ট কস্ট পাওয়া যায়। অর্থাৎ প্রতি বছর আমরা যে টাকাটা বিনিয়োগ করি সেই টাকাকে যদি আমরা বছরের সুদের হার দিয়ে আমরা ডিসকাউন্ট করি, তাহলে আমরা মোট যে টাকাটা পাবো সেটা হচ্ছে মোট বর্তমান খরচ। আর মোট বর্তমান মূল্য থেকে, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু টিপিভি থেকে মোট খরচের বর্তমান মূল্য বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। তাই লিখতে পারি এনপিভি সমান টিপিভি মাইনাস টিপিসি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু নেট বর্তমান মূল্য, টিপিভি টোটাল প্রেজেন্ট ভ্যালু বা মোট বর্তমান মূল্য, টিপিসি টোটাল প্রেজেন্ট কস্ট মোট খরচের বর্তমান মূল্য। তাহলে এভাবে আমরা এনপিভি বের করতে পারি।
আমরা এনপিভি একটা সূত্রের সাহায্যে বের করব এবং আমরা দেখব কিভাবে এনপিভির সাহায্যে অঙ্ক করে বা প্রকল্পের সমাধান সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে দেখো, টিপিবি থেকে টিপিসি বিয়োগ করে এনপিভি নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করা হলো। আমি বলেছিলাম যে একটা ফটোকপি মেশিন কেনা হলো 1 লক্ষ টাকা দিয়ে। 1 বছরে আয় করা হলো মোট 1,30,000 টাকা। তাহলে 1 লাখ টাকা থেকে 1,30,000 টাকা থেকে 1 লাখ বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আসলে এটা প্রেজেন্ট ভ্যালু না। এই 30,000 টাকাকে আবার সুদের হার দিয়ে বাট্টা করতে হবে, ডিসকাউন্ট করতে হবে। তাহলে যা পাবো সেটা হবে আমাদের প্রেজেন্ট ভ্যালু। দেখো, আমি প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্রটা বের করেছি এখানে। এখানে টিপিভি টোটাল প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু R1 by 1 plus R plus R2 by 1 plus R square plus R3 by 1 plus R whole cube plus dot 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 Rn by 1 plus R to the power n। এখানে R1 হচ্ছে প্রথম বছরের প্রত্যাশিত আয়। R1 টা কি হচ্ছে? রিটার্ন অফ ফার্স্ট ইয়ার। প্রথম বছরের প্রত্যাশিত আয় হচ্ছে R1। R2 হচ্ছে দ্বিতীয় বছরের প্রত্যাশিত আয় বা রিটার্ন ইন সেকেন্ড ইয়ার। R3 তৃতীয় বছরের প্রত্যাশিত আয়। ঠিক আছে? আর ছোট হাতের আরটা কি? ছোট হাতের আরটা হচ্ছে সুদের হার, বাজারে বিদ্যমান সুদের হার, যেটা ব্যাংক কর্তৃক প্রদত্ত হয় 1 প্লাস আর। আর যেহেতু দ্বিতীয় বছর, তাই সুদের হারটা 2 বছরের জন্য হিসাব করতে গেলে 1 প্লাস আর স্কয়ার হবে, তৃতীয় বছরে কিউব হবে। যদি 5 বছর হয় তাহলে হবে 1 প্লাস আর টু দি পাওয়ার 5। এখানে একটা প্রকল্পের মেয়াদ যদি n বছর হয় তাহলে মোট আয় হবে n তম বছরে আর n, এবং এটাকে ডিসকাউন্ট করব হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার n দ্বারা। এখানে n টা পাওয়ারে হবে, এখানে একটু লেখার জন্য হয়তো নিচে চলে আসছে, n টা পাওয়ারে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, আর টিপিসি সূত্রটা কি আমরা একটু দেখব। টিপিসি সূত্রটা এই দেখো, টিপিসি সূত্র হচ্ছে total present cost C1 by 1 plus R, C2 by 1 plus R whole square plus C3 by 1 plus R whole cube। অর্থাৎ C1 মানে হচ্ছে প্রথম বছরের বিনিয়োগ, C2 দ্বিতীয় বছরের বিনিয়োগ, C3 তৃতীয় বছরের বিনিয়োগ বা তৃতীয় বছরের ব্যয়। অর্থাৎ প্রত্যেকটা বছরে আমরা ওই প্রকল্পের জন্য যে ব্যয় করছি সেটা C দিয়ে প্রকাশ করছি। C1 মানে প্রথম বছরের বিনিয়োগে, C2 দ্বিতীয় বছরের বিনিয়োগ, C3 তৃতীয় বছরের বিনিয়োগ। এই বিনিয়োগটাকে আমরা আবার ডিসকাউন্ট বা বাট্টা করছি। প্রথম বছরে 1 প্লাস আর, দ্বিতীয় বছরে একইভাবে 1 প্লাস আর হোল স্কয়ার, তৃতীয় বছরে 1 প্লাস আর হোল কিউব। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি এনপিভি, এই যেখানে দেখতে পাচ্ছি এনপিভি সূত্র হচ্ছে টিপিভি মাইনাস সি। এনপিভি সমান টিপিভি মাইনাস সি। তাহলে এই যে এই টিপিভি সূত্র এটা আর টিপিসি সূত্র এটা বিয়োগ করলে পরে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। আমরা একটা গাণিতিক একটা উদাহরণ খেয়াল করি। ধরলাম কোন একটা প্রকল্পে 3টা বছরের মেয়াদ, প্রকল্পের মেয়াদ হচ্ছে 3 বছর। তো প্রকল্পের প্রথম বছরে আয় হচ্ছে 3,000 টাকা, মানে প্রত্যাশিত আয় রিটার্ন 3,000 টাকা। দ্বিতীয় বছরে প্রত্যাশিত রিটার্ন হচ্ছে 2500 টাকা এবং তৃতীয় বছরে আমার আয় আসতে পারে 3500 টাকা। এটা হচ্ছে প্রত্যাশিত। এবং আমি আরেকটা ছকে ব্যয় দেখিয়েছি। এখানে প্রথম বছরে ব্যয় হচ্ছে 5,000 টাকা, দ্বিতীয় বছরে ব্যয় করতেছি সেই প্রকল্পের জন্য 1,500 টাকা, তৃতীয় বছরে ব্যয় করতেছি 1500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এনপিভির প্রেক্ষিতে এই প্রকল্পটা নেওয়া কি লাভজনক হবে নাকি লাভজনক হবে না? তো আমরা প্রকল্প লাভজনক হবে কি হবে না এটা জানার জন্য এই বিষয়টা একটু দেখে আসি। যদি দেখতে পারি এনপিভির মানটা 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে প্রকল্পটি লাভজনক এবং প্রকল্পটি গ্রহণযোগ্য। যদি এনপিভির মানটা 0 থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়,
তাহলে প্রকল্পটি অলাভজনক এবং অগ্রহণযোগ্য হবে। আর যদি এনপিভি 0 সমান হয় তাহলে ধরে নেওয়া হবে প্রকল্পটা প্রান্তিক প্রকল্প, অর্থাৎ সেখান থেকে আয় ব্যয় সমান, কোনো লাভ আসবে না। তাহলে আমরা আগের স্লাইডটা একটু খেয়াল করে দেখি যে এই যে আমার প্রকল্পের আয় প্রবাহ দেওয়া আছে এবং ব্যয় প্রবাহ দেওয়া আছে, তাহলে 3 বছর শেষে আমি বিনিয়োগ করে লাভ পাবো কিনা, আমি এখানে বিনিয়োগ করবো কিনা, সিদ্ধান্তটা কি নিব। তো দেখো দেওয়া আছে বাজারে সুদের হার 10%। তাহলে আমি দেখি আমার এই বিনিয়োগগুলোর টোটাল প্রেজেন্ট ভ্যালু কত, অর্থাৎ এই 3 বছরে যে বিনিয়োগ করলাম এর বর্তমান মূল্যটা কত। তো আমরা দেখো সূত্রটা লিখেছি R1 বাই 1 প্লাস R প্লাস R2 বাই 1 প্লাস R হোল স্কয়ার প্লাস R3 বাই 1 প্লাস R হোল কিউব। আমি আগে বলেছি R1 হচ্ছে প্রথম বছরের আয়, R2 দ্বিতীয় বছরের আয় এবং R3 তৃতীয় বছরের আয় প্রবাহ। আর এই ছোট হাতের আরটা হচ্ছে সুদের হার, যেটা দেওয়া আছে 10%। ঠিক আছে, তাহলে আমরা এখানে মান বসাই। এই দেখো প্রথম বছরের আয় দেওয়া ছিল কত, 3000 টাকা। আমরা সেখানে R1 এর মান 3000 বসিয়েছি। আচ্ছা, তারপরে আমাদের দ্বিতীয় বছরের আয় প্রবাহ দেওয়া ছিল 2500 টাকা। আমরা সেই টাকাটা R2 এর মান হিসেবে 2500 মান বসিয়েছি। এবং তৃতীয় বছরে আমাদের আয় ছিল 3500 টাকা। আমরা এই 3500 টাকাটা R3 মান হিসেবে বসিয়েছি। ঠিক আছে, আর এখানে সুদের হার অর্থাৎ ছোট হাতের আর এর মান দেওয়া আছে 10%। খেয়াল করে দেখো সুদের হার দেওয়া আছে 10%। তাহলে 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100। আমি যদি বলি 10/100, তাহলে 10 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1 হয়। তাই আর এর মান 10% মান হচ্ছে 0.1। তাহলে এখানে সূত্র ছিল 1 প্লাস আর, অর্থাৎ 1 প্লাস 0.1 যোগ করলে হচ্ছে 1.1। এখানে 1.1 এর হোল স্কয়ার আর এখানে 1.1 এর হোল কিউব। এই হচ্ছে আমাদের টিপিপি সূত্র। এখন 3000 কে 1.1 দিয়ে ভাগ করলে হয় 3000 কে 1.1 দিয়ে ভাগ করলে হয় 2727.27। 2500 কে 1.1 হোল স্কয়ার অর্থাৎ 1.21 দিয়ে ভাগ করলে হয় 2066.12 এবং 3500 কে 1.1 এর হোল কিউব অর্থাৎ 1.33 দিয়ে যদি ভাগ করি বা 3/2 তাহলে মানটা আসে এরকম। তাহলে 3 বছরে আমার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রথম বছরে 2727.27, দ্বিতীয় বছরে 2066.12, তৃতীয় বছরে 2631.58। দুঃখিত, এখানে 12 না 12, এখানে 27 এভাবে বলতে হবে। তাহলে এই তিনটা যোগ করলে আমি পাচ্ছি 7424.9। এটা হচ্ছে আমার 3 বছর প্রকল্পের মোট বর্তমান মূল্য টিপিভি। এবার দেখি আমার 3 বছরের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের টোটাল বর্তমান ব্যয় কত বা টিপিসি এর মানটা কত। লক্ষ্য করে দেখো এখানে আমরা প্রথম বছর ব্যয় করেছিলাম কত, 5000 টাকা। তো এখানে C1 মানে প্রথম বছরের ব্যয় প্রবাহ, এই যে সেটা 500 টাকা এখানে আমরা বসালাম। দ্বিতীয় বছরে ব্যয় করেছিলাম 1500 টাকা, দেখো সেটা আমরা এই যে C2 1500 টাকা এখানে বসালাম। তৃতীয় বছরে ব্যয় ছিল 1500 টাকা, তাহলে তৃতীয় বছরে আমার এই যে ব্যয়টা 1500 টাকা এখানে বসালাম। একইভাবে আর 1 প্লাস আর ডিসকাউন্টটা একইভাবে হচ্ছে, তাহলে এখানে 1 প্লাস 10% মানে 10% মানে 0.1, সেটা হচ্ছে 1.1 1.1 হোল স্কয়ার 1.1 হোল কিউব। তাহলে এভাবে ডিসকাউন্ট বা বাট্টা করে যে মানটা পাওয়া যাচ্ছে 4545.45, এটাতে পাওয়া যাচ্ছে, দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে এই মানটা, আর এটা বন্টন ভাগ করে পাওয়া যাচ্ছে 1239.67, আর এটাকে ডিসকাউন্ট করে পাওয়া যাচ্ছে 1227.82। এটা হচ্ছে আমার প্রতি বছরের বর্তমান মূল্য। এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি
তাহলে আমার মোট বর্তমান খরচ ৬,৯১২.৯৪ টাকা। এটা আমার প্রকল্পের মোট খরচ। এবার আমি এনপিভি সূত্রটা ফেলবো। এনপিভি সূত্র হচ্ছে টিপিভি মাইনাস টিপিসি। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু আসছিল, দেখো আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু কত আসছিল, এই দেখো ৭,৪২৪.৯ এবং টোটাল প্রেজেন্ট কস্ট বা মোট বর্তমান ব্যয় ৬,৯১২.৯৪। আমি সেটা এখানে বিয়োগ করেছি। বিয়োগ করার পরে এই দেখো আমি সূত্র বিয়োগ করেছি, করার পরে কত আসছে ৫১১.৯৬। ৫১১.৯৬ এই সংখ্যাটা ধনাত্মক, মানে শূন্য থেকে বড়। তার মানে এই প্রকল্পটা গ্রহণ করা লাভজনক হবে, এখানে বিনিয়োগ করাটা লাভজনক হবে। যদি এখানে মানটা শূন্য থেকে ছোট আসতো তাহলে সেটা লাভজনক হতো না। আমরা একটু আগে সেই সূত্রটা দেখেছি যে এনপিভির মান যদি শূন্য থেকে বড় হয় বা ধনাত্মক হয় তাহলে সেই প্রকল্পটা গ্রহণ করা লাভজনক, আর শূন্য থেকে ছোট হলে সেটা লোকসান হবে। এবং শূন্য থেকে যদি সমান হয়, যদি শূন্যের সমান হয় তাহলে ওটা হবে প্রান্তিক প্রকল্প। তাহলে এভাবে আমরা এনপিভির সাহায্যে আমরা মান বের করি। মান বের করে আমরা সিদ্ধান্ত নেই বিনিয়োগটা করব কি করব না। খেয়াল করে দেখো, এখানে আমরা যে দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে মোট বিনিয়োগ হয়েছে, মোট আয় হয়েছে কত ৩,০০০ আর ২,৫০০, অর্থাৎ ৫,৫০০ আর হচ্ছে ৩,০০০, তাহলে ৯,০০০ টাকা আসছে। আমার ব্যয় হয়েছে কত ৫,০০০ আর হচ্ছে ১,৫০০, ৬,৫০০ আর ১,৫০০, ৮,০০০। তাহলে আমার এখানে আয় হচ্ছে কত টাকা, আয় হচ্ছে ৯,০০০ টাকা, ব্যয় হচ্ছে ৮,৫০০ টাকা। আপাত দৃষ্টিতে হচ্ছে লাভ ৫০০ টাকা, কিন্তু নেট লাভ হচ্ছে আমাদের কত টাকা ৫১১ টাকা। এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, যেটা এখান থেকে বের করা আপাত দৃষ্টিতে সম্ভব না। আমাদেরকে এই সূত্রের সাহায্যে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী অংশে যাই। তাহলে আমরা এটা আগেই দেখেছি যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে এনপিভি এর ভূমিকা। যদি বিনিয়োগকারী দেখে যে এনপিভি গ্রেটার দেন 0 লাভজনক, লেস দেন 0 অলাভজনক, এটা অগ্রহণযোগ্য হবে, এবং এনপিভি ইকুয়াল টু 0 হলে প্রান্তিক প্রকল্প হিসেবে বিবেচিত হবে। তাই যে প্রকল্পে এনপিভি গ্রেটার দেন 0 সেটাই গ্রহণযোগ্য হবে। এটা আমরা কি বলেছি, ওকে। এবারে দেখো আমরা একটা সূত্র একটা চিত্রের সাহায্যে আমরা এটা দেখাচ্ছি। চিত্রে ভূমি অক্ষে হচ্ছে বিনিয়োগের পরিমাণ, লম্ব অক্ষে আপেক্ষিক বর্তমান মূল্য বা নিট বর্তমান মূল্য এনপিভি দেখাচ্ছি। চিত্রে ভারসাম্য বিনিয়োগ হলো আই নট। দেখো এই দেখো এখানে এই যে আই নট, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিনিয়োগ, যা সুদের হার আই নটের প্রেক্ষিতে নির্ধারিত হয়েছে। যদি সুদের হার বৃদ্ধি পায় তাহলে প্রকল্পটির এনপিভি হ্রাস পাবে, কেননা সুদের হার বাড়লে ডিসকাউন্ট বেশি হয়। তখন আমাদের নিচে আমরা একটু আগে যেটা দেখলাম, সুদের হার বাড়লে এই যে আর এর মান বাড়লে পরে আমার আয়কে বেশি সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, সেক্ষেত্রে আমার নিট প্রেজেন্ট ভ্যালুটা কমে যায়। তাই সুদের হার বাড়লে এনপিভি হ্রাস পায়, অর্থাৎ এনপিভি রেখাটা নিচের দিকে স্থানান্তর হয়, সেক্ষেত্রে বিনিয়োগ হয় I1। কারণ কি, আমরা জানি যে তার এনপিভি বাড়লে বিনিয়োগ বাড়বে, এনপিভি কম হলে বিনিয়োগটা কম হবে। যেহেতু সুদের হার বেড়েছে তাই এনপিভি কমে গেছে, এই কারণে আমাদের এনপিভি রেখাটা নিচের দিকে চলে আসছে এবং আমাদের বিনিয়োগটাও I0 থেকে I1 হচ্ছে, অর্থাৎ বিনিয়োগটা হ্রাস পেয়েছে। আবার যদি সুদের হার কমে যায়, সুদের হার কমলে এনপিভির মানটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে এনপিভি রেখাটা ডান দিকে স্থানান্তর হবে, তখন আবার বিনিয়োগ I0 থেকে I2 তে স্থানান্তর হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে
সুদের হারের উপর বিনিয়োগের একটা প্রভাব আছে এবং সুদের হার বাড়লে বিনিয়োগটা কমে যায়, কারণ সুদের হার বাড়লে এনপিভি এর মানটা কমে যায়, ফলে বিনিয়োগও কমে। আর সুদের হার কমলে এনপিভিটা বাড়ে, ফলে বিনিয়োগটাও বাড়ে। তো এইভাবে এনপিভি এর সাহায্যে আমরা ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ণয় করতে পারি। এবার আমরা একটা সমস্যা দেখব। দেখো, আমি এখানে দুইটা প্রকল্প দিয়েছি এবং এই প্রকল্পটা অনেক সহজ। আমাদের আগে যে উদাহরণটা করিয়েছি তার চেয়ে অনেক সহজ। দুইটি বিনিয়োগ প্রকল্প দেওয়া আছে। বাজারে সুদের হার 12%। কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য তা এনপিভি এর সাহায্যে মূল্যায়ন করো। একটা প্রকল্পের নাম হচ্ছে এ। এখানে বিনিয়োগ করেছি 750 টাকা। প্রথম বছরে আয় 400 টাকা, দ্বিতীয় বছরে আসবে 500 টাকা। ওকে। এবং আরেকটি প্রকল্প হচ্ছে বি। সেখানে আমরা বিনিয়োগ করেছি 750 টাকা, কিন্তু এখানে প্রথম বছরে আয় আসছে 450 টাকা আর দ্বিতীয় বছরে আয় আসছে 444 টাকা এবং দেওয়া আছে বাজারে সুদের হার 12%। এই দেখো 12%, অর্থাৎ আয় সমান 12%। 12% মানে 100 ভাগ 12, সরি 12 ভাগ 100। এই 12 কে 100 দিয়ে ভাগ করলে 0.12 পাওয়া যায়। তাই আমরা এই প্রকল্পের এনপিভি হিসাব করতে পারি। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই প্রকল্পে প্রথম বছরে আয় ছিল 400 টাকা, অর্থাৎ R1 এর মান 400। এই দেখো এখানে R1 এর মান 400 বসিয়েছি। আমি তোমাদের একটু স্পট করে দেখাই দেই, মার্কিং করে। প্রথম বছরে আমাদের আয় ছিল 400, এই যে R1 এর মান 400, এবং দ্বিতীয় বছরে আমাদের আয় ছিল 500, এই যে সেই R2 এর মান এখানে আমরা 500 বসিয়েছি সূত্র অনুযায়ী। যেহেতু এখানে দুইটা বছরই আছে, তাই আমরা R1 এবং R2 বিবেচনা করেছি। যদি 5 বছর আয় দেওয়া থাকতো তাহলে আমরা 5 বছরেরটা হিসাব করতাম, 3 বছর থাকলে 3 বছরটা হিসাব করতাম। তাই আমার প্রকল্পের যে কয়টি মেয়াদ আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে প্রকল্পের মেয়াদ 2 বছর, তাই আমরা 2টা দিছি। যতটুকু মেয়াদ থাকবে আমরা ততটুকু আমরা সূত্র যাব। ওকে। তো দেখো আমাদের নিচে ছিল 1 প্লাস আই, এখানে 1 প্লাস আই মান 12, অর্থাৎ 1.12, এবং নিচে ছিল 1.12 এর হোল স্কয়ার। তো দেখতে হচ্ছে 1.12 এর হোল স্কয়ার এখানে আমরা দিয়েছি। তাহলে 400 কে 1.12 দিয়ে ভাগ করলে হয় 357.14 এবং 500 কে 1.12 এর বর্গ দিয়ে ভাগ করলে হয় 398.60। এই দুটো হচ্ছে আমার প্রকল্পের টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমি দেখাচ্ছি, এই দুটো হচ্ছে আমার প্রকল্পের টোটাল প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার টোটাল প্রেজেন্ট কস্ট, কারণ আমরা প্রকল্পের ব্যয় ধরেছিলাম, এই দেখো 750 টাকা এই ব্যয়। তাহলে আমার টিপিভির মান থেকে টিপিসির মান বাদ দিলে কি পাওয়া যাবে? এনপিভি। এই যে এনপিভি হচ্ছে আমার 5.74। তো 5.74 তার মানে হচ্ছে মানটা ধনাত্মক, তাই এই প্রকল্পটা লাভজনক এবং গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয়টা আমরা দেখব। দেখো, দ্বিতীয় প্রকল্পের দেখো দ্বিতীয় প্রকল্প হচ্ছে প্রকল্প বি। এই প্রকল্পে বিনিয়োগ ছিল কত? 750 টাকা। প্রথম বছর আয় 450 এবং দ্বিতীয় বছর আয় 444 টাকা। তো সুদের হারটা একই আছে, আয় দশমিক 12% বা 1.12%। তাহলে সূত্রটা কি হবে? R1 বাই 1 প্লাস আই প্লাস R2 বাই 1 প্লাস আই। এখানে কোন কোন বইতে ছোট হাতের আই দিয়ে সুদের হার বোঝানো হয়, কোন বইতে আবার ছোট হাতের আর দিয়ে সুদের হার বোঝানো হয়। তাই আমরা বলতে পারি আর মাইনাস সি। সি মানে হচ্ছে মোট বিনিয়োগ, বা এই যে এটা হচ্ছে আমাদের মোট
বিনিয়োগ ব্যয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মোট বিনিয়োগ ব্যয়। এবার দেখো, এই যে R1 এর মান 450 আর R2 এর মান ছিল কত? এই যে 444, এটা আমরা এখানে লিখলাম। আর বাকি সূত্রটুকু একই, এই নিচে আগে যেভাবে করেছি এখানে সেভাবে, কারণ সুদের হার দুটো প্রকল্পের জন্যই 12%, অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 0.12 আর পরেরটা হচ্ছে 1 প্লাস 0.12 এর হোল স্কয়ার। আর এই যে আমার বিনিয়োগ ব্যয় 750 টাকা, যেটা আমাদের 750 টাকা প্রকল্পের ব্যয় ছিল। তাহলে আমরা যদি এখানে ভাগটা করি, 450 কে 1.12 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয় 401.79। আর 444 কে যদি আমরা 1.12 দিয়ে ভাগ করি, এর বর্গ দিয়ে ভাগ করি, তাহলে হয় 353.95। এই দুটো সংখ্যা যোগ করলে আমাদের হচ্ছে, আমি এখানে দেখাইনি, সেটা হলো 401.79 যোগ হচ্ছে 353.95 যোগ করলে হয় 755.74। এখান থেকে 750 বিয়োগ করলে হয় 5.74, অর্থাৎ এখানেও মানটা এই 5.74 এরকম এই সমানই আসে। তাহলে এই প্রকল্পের মানটাও, এনপিভির মানটাও 0 থেকে বড়, তাই এটাও লাভজনক, এটাও গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এনপিভির সাহায্যে আমরা খুব সহজেই একটা প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কিভাবে? সহজ কথা হচ্ছে, বাজারে তথ্যগুলো দেওয়া থাকবে, প্রকল্পের মেয়াদ কত বছর, ঠিক আছে, আমি কি কি বিষয় দেখি, প্রকল্পের সুদের হার দেওয়া থাকবে, এই দেখো সুদের হারটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে প্রকল্পের ব্যয় দেওয়া থাকবে, যেমন দুইটা প্রকল্পে দুই রকম ব্যয় দেওয়া ছিল, প্রতি বছরের আয় দেওয়া থাকবে, এই সমস্ত উপাদানগুলো দেওয়া থাকবে। তাহলে আমরা যখন এই প্রকল্প বের করব, তখন আমরা এই তথ্যগুলো গ্রহণ করব, ঠিক আছে, অর্থাৎ এর যে তথ্যগুলো আছে আমরা এই তথ্যগুলো নিব। বুঝতে পেরেছি? যখন আবার বি প্রকল্প নিব, তখন আবার বির মানগুলো আমরা গ্রহণ করব, নিয়ে বির এনপিভি বের করব। দেখো, এখানে হয়তো দুইটা প্রকল্পের ব্যয় 750 টাকা ধরা হয়েছে, ঠিক আছে, এর প্রকল্পের ব্যয় 750, বিটা 750, আর আয়ের হিসাবটা, প্রবাহটা আলাদা, ক্যাশ ইনফ্লোটা আলাদা আসছে। তাই এভাবে আমরা মান থেকে বের করতে পারবো, এনপিভি বের করতে পারবো এবং সিদ্ধান্ত দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমি একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক তোমাদের আমি প্র্যাকটিসের জন্য দিচ্ছি, অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে। দেখো, 50,000 টাকা দামের একটি মেশিন 2 বছর স্থায়ী হয়। মেশিনটিতে প্রতি বছর 30,000 টাকা পাওয়ার প্রত্যাশা করা যায়। চলতি সুদের হার 11% হলে বিনিয়োগ লাভজনক হবে কি? অর্থাৎ এখান থেকে আমাদের এনপিভির সাহায্যে বের করতে হবে বিনিয়োগটা লাভজনক হবে কিনা। তোমরা খেয়াল করো, এখানে প্রকল্পের যোগান দাম বা সি দেওয়া আছে কত? 50,000 টাকা। এখানে R1 এর মান 30,000 টাকা, R2 এর মানও 30,000 টাকা। কেননা বলা আছে প্রতি বছর 30,000 টাকা করে পাওয়া যাবে, পাওয়ার প্রত্যাশা করা হয়, এবং সুদের হার আর দেওয়া আছে 11%। তাহলে আমরা করতে পারবো কিনা? তাহলে প্রথমে আমরা কি করব? আমরা টিপিভি বের করব, টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রথম বছরে দেখো, আমার আয় প্রত্যাশা 30,000, ভাগ করলাম 1 প্লাস 0.11, কারণ 11% মানে 11 কে 100 দিয়ে ভাগ, কত হয়? 0.11। এবং দ্বিতীয় বছরের প্রত্যাশা হচ্ছে 3,000 টাকা, ভাগ করলাম 1 প্লাস 0.11 এর হোল স্কয়ার দিয়ে। তাহলে এভাবে যদি আমরা অঙ্কটা করি, তাহলে দেখব যে 30,000 কে যদি আমরা 1.1 দিয়ে ভাগ করি, তাহলে মান পাওয়া যায় 27,272.72। এর সাথে আমরা কি করব? 30,000 কে আবার ডিসকাউন্ট করব 1.1 এর হোল স্কয়ার দিয়ে। সেক্ষেত্রে পাওয়া যাবে কত? তাহলে প্রকল্প থেকে আমার মোট আয় হবে
52,066 টাকা। অর্থাৎ আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের প্রকল্প থেকে আমার 52,066 টাকা 11 পয়সা আমার টিপিবি হবে। ঠিক আছে? টিপিবি হবে মানে এটা। আর আমার দেওয়া আছে টিপিসি। টিপিসি মান দেওয়া আছে কত? 50,000 টাকা। তাহলে দেখো আমার টিপিবির মান হচ্ছে 52,000 টাকা আর টিপিসি হচ্ছে 50,000 টাকা। অর্থাৎ 2,066 টাকা 11 পয়সা আমার এনপিভির মান হবে, যে মানটা ধনাত্মক। তাই এই প্রকল্পটা গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকের এই এনপিভি ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি কোনো সমস্যা তোমরা বোধ করো অবশ্যই তোমরা আমাদেরকে ইনফর্ম করবে। আর আমাদের যে বইটা দেওয়া আছে, আমাদের সামষ্টিক অর্থনীতির বই, তোমরা এই বই অনুশীলন থেকে প্র্যাকটিস করবে, কেননা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের সামষ্টিক চতুর্থ অধ্যায়ের বিষয়। আমি আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।